হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি যে জিকে মক টেস্ট সিরিজ শুরু করেছিলাম তার 19 নম্বর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং যে সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা দিতে পারবে সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করো। তাহলে তোমাদের প্র্যাকটিস হবে এবং যত তোমাদের প্র্যাকটিস হবে ততই কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হতে থাকবে। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেনটি হলো, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না। অর্থাৎ নিচে 4টি শহরের নাম দেওয়া আছে এবং সেগুলো কী জন্য বিখ্যাত তার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তাহলে নিচের এগুলোর মধ্যে কোনটি ঠিকভাবে মিলছে না। তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তোমরা প্রত্যেকেই কিন্তু 5 সেকেন্ড সময় পাবে এবং এই 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সারটা প্রোভাইড করার চেষ্টা করো কমেন্ট বক্সে। কী কারেক্ট অ্যান্সার হবে? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে, জয়সালমারকে কিন্তু হ্রদের শহর বলা হয় না। ঠিক আছে, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ঠিক সঠিকভাবে মিলছে না। জয়সালমারকে হ্রদের শহর বলা হয় না। তাহলে এখানে যদি আমরা অপশানগুলো দেখি, জয়পুর গোলাপী শহর নামে পরিচিত, উজ্জয়িনী মহাকাল নগরী নামে পরিচিত, কলকাতা সিটি অফ জয় নামে পরিচিত, কিন্তু জয়সলমেরকে হ্রদের শহর বলা হয় না। তাহলে হ্রদের শহর কাকে বলা হয়? আমাদের হ্রদের শহর উদয়পুরকে বলা হয়। সেটাও রাজস্থানে অবস্থিত। রাজস্থানের উদয়পুরকে হ্রদের শহর বলা হয়। তাহলে অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে আত্মীয় সভাটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা প্রত্যেকেই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অনেক অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব এবং সেগুলো যে বেসিক জিনিস সেটা আমরা ডিসকাস করব। তো এক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হবে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যদি প্রশ্নটা থাকে রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সভা প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কখন? 1875 খ্রিস্টাব্দে। 1875-এ কিন্তু তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? কপিলাবস্তু, লুম্বিনী, গয়া নাকি মগধ? তো গৌতম বুদ্ধ যে জায়গায় সিদ্ধি লাভ করেছিলেন সেটা কোন জায়গা? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু গয়াতে। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কপিলাবস্তু বা লুম্বিনী বা মগধে সিদ্ধি লাভ করেননি, তিনি গয়াতে সিদ্ধি লাভ করেছিলেন। এবং এই যে সিদ্ধি লাভের ঘটনাটা, এটা নির্বাণ লাভ নামে পরিচিত। তিনি নির্বাণ লাভ করেছিলেন এবং সেটা তিনি কত বছর বয়সে করেছিলেন? সেটা তিনি 29 বছর বয়সে কিন্তু নির্বাণ লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন গয়াতে। এবং বুদ্ধের যে মৃত্যুর ঘটনা সেটা কী নামে পরিচিত? সেটা মহাপরিনির্বাণ নামে পরিচিত, মহাপরিনির্বাণ। পরবর্তী কোশ্চেন, কত সালে ব্রিটিশদের রাজধানী দিল্লিতে স্থানান্তরণ করা হয়? অর্থাৎ ব্রিটিশরা তাদের রাজধানী যেটা আগের রাজধানী ছিল কলকাতা, সেখান থেকে দিল্লিতে কত খ্রিস্টাব্দে তারা রাজধানীটা স্থানান্তরিত করেছিল? তোরা প্রত্যেকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। তো ক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ব্রিটিশরা 1911 খ্রিস্টাব্দে ভারতের যে রাজধানী সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল 1911। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে। এবং সেই সময় তোমরা মনে রাখবে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ ওয়ান। হার্ডিঞ্জ ওয়ান কিন্তু ছিলেন সেই সময় গভর্নর জেনারেল। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? 321, 322, 323 নাকি 324? অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারাতে আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। তাহলে অপশান 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, আমাদের যদি কত নম্বর পার্টে বলে, কত নম্বর পার্টে আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্ট কত নম্বর পার্টে হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করো। সেক্ষেত্রে পার্ট 15-তে আছে আমাদের ইলেকশন কমিশন। ঠিক আছে, পার্ট 15। এবং যদি আর্টিকেল বলা হয়, আর্টিকেল হচ্ছে 324 থেকে 329 পর্যন্ত আছে আমাদের পার্ট 15-র মধ্যে আর্টিকেল, এবং এটাতেই নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে। পরবর্তী কোশ্চেন, কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যের সংযোগস্থলে নিচের কোনটি অবস্থিত? কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যের সংযোগস্থলে নিম্নলিখিত কোন পাহাড়টি অবস্থিত বা কোন পর্বতটি অবস্থিত?
তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুর যে সংযোগস্থল সেখানে কিন্তু নীলগিরি পাহাড় পর্বত অবস্থিত, নীলগিরি পর্বত। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নীলগিরি পর্বত অবস্থিত। এবং এই যে নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমরা অবশ্যই মনে রাখবে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডোডাবেটা, ঠিক আছে। এবং আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, যেটাই কিন্তু দক্ষিণ ভারতের আমাদের সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোল বাঁধ প্রকল্পটি ভারতের নিম্নলিখিত কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? কোল বাঁধ প্রকল্পটি ভারতের নিম্নলিখিত কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? কৃষ্ণা, শতদ্রু, গোদাবরী নাকি নর্মদা? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কোল বাঁধ প্রকল্পটি কিন্তু আমরা শতদ্রু নদীর তীরে গড়ে তোলা হয়েছে, ঠিক আছে। কোল বাঁধ প্রকল্পটি শতদ্রু নদীর তীরে গড়ে তোলা হয়েছে, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং শতদ্রু নদী এটা যদি বলে কোন স্টেটে অবস্থিত, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, এটা হিমাচল প্রদেশের শতদ্রু নদীর তীরে এই কোল বাঁধ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবং এই ড্যামটা কনস্ট্রাকশন কে করেছে? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, অর্থাৎ এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দ্বারা এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে শতদ্রু নদীর তীরে। কোন সংস্থা কোভিড-19 ভ্যাকসিন পোর্টাল লঞ্চ করলো? নিম্নলিখিত এই 4টি সংস্থার মধ্যে কোন সংস্থাটি কোভিড-19 ভ্যাকসিন পোর্টাল লঞ্চ করলো? এই ক্লাসটা আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 7টার থেকে হচ্ছে, তোমরা অবশ্যই 7টার থেকে আমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করো এবং ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, কারণ অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা ডিসকাস করছি উইথ অ্যান্সার এবং এক্সপ্লানেশন। তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোভিড-19 ভ্যাকসিন পোর্টাল লঞ্চ করানো হচ্ছে আইসিএমআর, ঠিক আছে। আইসিএমআর কিন্তু সম্প্রতি কোভিড-19 ভ্যাকসিন পোর্টাল লঞ্চ করেছে। আইসিএমআর এর পুরো নাম কি? আইসিএমআর এর পুরো নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ঠিক আছে। এটা এস্টাবলিশ কখন হয়েছিল? এটার প্রতিষ্ঠা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে এবং এটা রিডিজাইন করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে। তোমরা অবশ্যই এই ইনফরমেশনগুলো মনে রাখবে এবং তোমরা যদি আমাদের এই ক্লাসের পিডিএফগুলো উইথ অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ডি ক্রফ কোন দেশের 53তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? বেলজিয়াম, বেলারুস, ক্রোয়েশিয়া নাকি মালয়েশিয়া? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার ডি ক্রফ সম্প্রতি কিন্তু বেলজিয়ামের 53তম প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন। বেলজিয়ামের 53তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আলেকজান্ডার ডি ক্রফ। এখন বেলজিয়ামের ক্যাপিটাল কি? বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামের কারেন্সি হচ্ছে ইউরো এবং বেলজিয়ামের প্রেজেন্ট প্রেসিডেন্ট হচ্ছেন চার্লস মাইকেল। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? অর্থাৎ সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর পদে সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে নিযুক্ত হলেন? সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন তন্ময় লাল। তন্ময় লাল কিন্তু সম্প্রতি সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তন্ময় লাল। নেক্সট কোশ্চেন, কাকে লতা মঙ্গেশকর পুরস্কার 2020-2021 দ্বারা সম্মানিত করা হলো? শ্রেয়া ঘোষাল, উষা মঙ্গেশকর, নেহা চৌহান নাকি কবিতা কৃষ্ণমূর্তি? তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লতা মঙ্গেশকর 2020-2021 দ্বারা সম্মানিত করা হলো উষা মঙ্গেশকরকে। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উষা মঙ্গেশকরকে লতা মঙ্গেশকর 2020-2021 দ্বারা সম্মানিত করা হলো। এবং লতা মঙ্গেশকর পুরস্কারটি তোমরা জেনে রাখবে কোন গভর্নমেন্ট প্রদান করে, কোন রাজ্য সরকার? এটা মহারাষ্ট্র রাজ্য সরকার কিন্তু এই পুরস্কারটা প্রদান করে, লতা মঙ্গেশকর পুরস্কারটি। এবং সম্প্রতি 2020-21 পেলেন উষা মঙ্গেশকর। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি লিমিটেড কাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করল? সৌরভ গাঙ্গুলি, অনিল কাপুর, সুনীল শেট্টি নাকি উপরের কেউই নয়? সম্প্রতি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি লিমিটেড কাকে উপদেষ্টা পদে নিযুক্ত করলো? তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সুনীল শেট্টি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 3। সম্প্রতি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি লিমিটেড সুনীল শেট্টিকে উপদেষ্টা পদে নিয়োগ করলো। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত মানব অঙ্গগুলির মধ্যে কোনটি অ্যালকোহলের নিষ্ক্রিয়করণ করে? অর্থাৎ অ্যালকোহলটা যে মানব শরীর যে অ্যালকোহলের যে নিষ্ক্রিয়করণের কাজ সেটা আমাদের কোন অঙ্গটা করে? যকৃৎ, ফুসফুস, হৃদপিণ্ড নাকি বৃক্ক? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের মানব শরীরে কিন্তু অ্যালকোহল নিষ্ক্রিয়করণের কাজ করে ফুসফুস করে না,
হৃৎপিণ্ড করে না, বৃক্কও করে না, এটা করে থাকে আমাদের লিভার বা যকৃৎ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, যকৃতেই কিন্তু মানব শরীরে অ্যালকোহলের নিষ্ক্রিয়করণের কাজটি করে থাকে। পরবর্তী কোশ্চেন, আলুর যে ব্ল্যাক হার্ট ডিজিজ দেখা যায় বা ব্ল্যাক হার্ট রোগ দেখা যায় সেটা কিসের অভাবে হয়? কপার, বোরন, অক্সিজেন নাকি পটাশিয়াম? এটা খুব একটা কমন ডিজিজ আলুর ব্ল্যাক হার্ট ডিজিজ। তো এই ব্ল্যাক হার্ট ডিজিজটা যে কারণে হয় সেটা কিন্তু মানে সাফিসিয়েন্ট অক্সিজেনের অভাবে কিন্তু এই আলুতে ব্ল্যাক হার্ট ডিজিজটা দেখা দেয়। তাহলে অপশান 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অক্সিজেনের অভাবে আলুতে ব্ল্যাক হার্ট রোগটি দেখা দেয়। পরবর্তী কোশ্চেন, ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহের কোনটির পরিমাণ হ্রাস পায়? প্লেটলেটস, পটাশিয়াম, চিনি নাকি জল? তো ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহে যে 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 জিনিসটার পরিমাণটা হ্রাস পায় সেটা কি? সেটা পটাশিয়াম হবে না, চিনিও হবে না বা জলও হবে না। আমাদের মানব শরীরে কিন্তু প্লেটলেটসগুলো খুব কমে যায়। প্লেটলেটসগুলো ডেঙ্গু জ্বর হলে কিন্তু অস্বাভাবিক পরিমাণে হ্রাস পায়। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটিতে নিউক্লিয় সংযোজন ঘটে? নিচের কোন মৌলটিতে নিউক্লিয় সংযোজন ঘটে? ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, বেরিয়াম নাকি ক্রিপ্টন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে যে নিম্নলিখিত কিন্তু ইউরেনিয়ামে নিউক্লিয় সংযোজন হয় না, বেরিয়ামও নিউক্লিয় সংযোজন হয় না বা ক্রিপ্টনও নিউক্লিয় সংযোজন হয় না। তাহলে আমাদের যেটা ডয়টেরিয়ামে কিন্তু আমাদের নিউক্লিয় সংযোজন হয়। ডয়টেরিয়াম আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। ডয়টেরিয়াম হলো একটা অক্সিজেনের একটা আইসোটোপ এবং এই অক্সিজেনের এই আইসোটোপটার মধ্যেই কিন্তু নিউক্লিয় সংযোজন সম্ভব। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটিতে নিয়মিত প্রতিফলন হয়? সিনেমার পর্দা, স্থির জল, কাগজ নাকি কোনোটিই নয়? আমরা যে আলোর প্রতিফলন সেগুলোকে দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি বিক্ষিপ্ত প্রতিফলন। তার মধ্যে নিয়মিত প্রতিফলন যেটার মধ্যে হয় সেটা কিন্তু স্থির জলে হয়। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের যে স্থির জল সেই স্থির জলের মধ্যে কিন্তু নিয়মিত প্রতিফলনটা হয়। সিনেমার পর্দায় যে প্রতিফলন দেখা যায় সেটা বিক্ষিপ্ত প্রতিফলন। এছাড়া কাগজের মধ্যে সেরকম কোনো প্রতিফলন লক্ষ্য করা যায় না, ঠিক আছে। এবং তোমরা এটাও মনে রাখবে, সিনেমার পর্দায় আমরা যে প্রতিফলনটা দেখি সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন এবং স্থির জলে যে প্রতিফলনটা দেখা যায় সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। পরবর্তী কোশ্চেন, নিচের কোন রাশিটি ভেক্টর রাশি? ভর, ত্বরণ, কার্য নাকি গতি? এখন ভেক্টর রাশি কাকে বলা হয়? যে সমস্ত রাশিগুলির মান ও অভিমুখ দুইই উপস্থিত তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এবং স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশিগুলির নির্দিষ্ট মান থাকলেও তাদের কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকে না তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। তাহলে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টরের মান আছে, কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কার্যেরও মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ নেই, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবং যেটা গতি বা স্পিড সেটারও মান আছে কিন্তু নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, তাহলে এটাও কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে যেটা একটা ভেক্টর রাশি সেটা হচ্ছে ত্বরণ, কারণ ত্বরণের মান ও অভিমুখ দুই বর্তমান। পরবর্তী কোশ্চেন, এপসম লবণের রাসায়নিক নাম কি? এপসম লবণ যেটা, সেই লবণটার রাসায়নিক নাম কি, কেমিক্যাল নেম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড নাকি ম্যাগনেসিয়াম সালফেট? তো এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে অ্যাপসম লবণ বা অ্যাপসম সল্ট এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, যার সংকেত হচ্ছে MgSO4.7 ওয়াটার। এবং এখানে জলের মলিকুলও কিছু কিছু থাকে 7টা। তাহলে এটাকেই আমরা অ্যাপসম সল্ট বলি, MgSO4.7 ওয়াটার। এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং এটাই অ্যাপসম সল্ট নামে পরিচিত। তাহলে সিলভার নাইট্রেটকে আমরা কি বলি? সিলভার নাইট্রেট যেটাকে বলা হচ্ছে AgNO3, সেটাকে আমরা কি বলছি? লুনার কস্টিক, ঠিক আছে, লুনার কস্টিক নামে সিলভার নাইট্রেটটা পরিচিত, ঠিক আছে। এবং এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে যেটা হচ্ছে CaOH এর হোল 2, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে কি বলা হয়? লাইম ওয়াটার, ঠিক আছে, এটাকে আমরা বলি লাইম ওয়াটার অথবা মিল্ক অফ লাইম। লাইম ওয়াটার অথবা মিল্ক অফ লাইম বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন যৌগটি নাইট্রিক অ্যাসিডকে বিজারিত করে? NO, NO2, N2O4 নাকি N2O5? তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিম্নলিখিত যে যৌগটি নাইট্রিক অ্যাসিডটাকে বিজারিত করে সেটি হলো NO, ঠিক আছে। NO কিন্তু নাইট্রিক যে অ্যাসিড সেই নাইট্রিক অ্যাসিডটাকে বিজারিত করতে পারে। বাকি যেটা NO2, N2O4 বা N2O5 এগুলো কিন্তু একটাও নাইট্রিক অ্যাসিডকে বিজারিত করতে পারে না, শুধুমাত্র NO কিন্তু নাইট্রিক অ্যাসিডকে বিজারিত করে, এটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতের নিম্নলিখিত কোন উপজাতিটি প্রোটো অস্ট্রালয়েড জাতির অন্তর্ভুক্ত? ইরুলা,
খাসি, সাঁওতাল নাকি থারু, এখানে 4টি উপজাতির নাম দেওয়া আছে এবং তোমাদের বলতে হবে সেটার মধ্যে কোনটা প্রোটো অস্ট্রালয়েড। তোমরা অবশ্যই আশা করছি এই অ্যান্সারটা অনেকেই দিতে পারবে। তো এক্ষেত্রে যে উপজাতিটি প্রোটো অস্ট্রালয়েড জাতির অন্তর্ভুক্ত সেটি হচ্ছে সাঁওতাল। ঠিক আছে, সাঁওতাল জাতিটি হচ্ছে এমন একটি জাতি যেটা প্রোটো অস্ট্রালয়েড জাতির অন্তর্ভুক্ত। অপশন 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ইরুলা কিন্তু প্রোটো অস্ট্রালয়েড নয়, খাসিও প্রোটো অস্ট্রালয়েড নয়, বা থারুও কিন্তু প্রোটো অস্ট্রালয়েড নয়। পরবর্তী কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে ডেসিমেল সিস্টেমের প্রবর্তন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1950, 1955, 1957 নাকি 1960? তো ভারতের অর্থনীতিতে অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিতে যে ডেসিমেল সিস্টেমের যেটা প্রথম প্রবর্তন হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। 1957-এ কিন্তু ভারতীয় অর্থনীতিতে প্রথম ডেসিমেল সিস্টেমের প্রবর্তন হয়েছিল। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বেসেল পিলার 3 এর অন্তর্গত নয়? তা আমাদের যে বেসেলের যে পিলার, বেসেলের 3টি যে মেন পিলার, তাদের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্গত নয়? মিনিমাম ক্যাপিটাল স্ট্যান্ডার্ড, সুপারভাইজরি রিভিউ, মার্কেট ডিসিপ্লিন নাকি কনসলিডেশন অফ অ্যাসেট? তো এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে বেসেল পিলার 3 যেটা আছে আমাদের, তার মধ্যে কিন্তু মিনিমাম ক্যাপিটাল স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত, সুপারভাইজরি রিভিউ অন্তর্ভুক্ত, মার্কেট ডিসিপ্লিনও তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু কনসলিডেশন অফ অ্যাসেট, অ্যাসেটের যে কনসলিডেশন সেটা কিন্তু বেসেল পিলারের মধ্যে কিন্তু নেই। কনসলিডেশন অফ অ্যাসেট ইজ নট এ পিলার অফ বেসেল পিলার 3। ক্লিয়ার? অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংস্থাটি সদস্য ভারত নয়? অর্থাৎ ভারতবর্ষ নিম্নলিখিত কোন সংস্থাটির সদস্য নয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন নাকি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ভারত কিন্তু কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের কিন্তু একটা সদস্য কিন্তু ভারত নয়। ঠিক আছে, বাকি যে সমস্তগুলো দেওয়া আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য ভারত, যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন যেটা সার্কের সদস্য ভারত, এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টেরও ভারত কিন্তু সদস্য, কিন্তু কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের সদস্য কিন্তু ভারত নয়। তাহলে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট যেটা, সেটা তো এস্টাবলিশড হয়েছিল কিন্তু 1991 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। ঠিক আছে, 1991-এর 8ই ডিসেম্বর কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এস্টাবলিশড হয়েছিল। এর ফাউন্ডার মেম্বাররা ছিল রাশিয়া, বেলারুস এবং ইউক্রেন, এবং এই কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের হেডকোয়ার্টার অবস্থিত বেলারুসের মিন্স্কে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এবং ভারত কিন্তু কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের একটা সদস্য নয়। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এই রিপোর্টটা কে প্রকাশ করে থাকে? IMF, WEF, WB নাকি কোনোটিই নয়? তো এক্ষেত্রে যেটা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, সেটা কিন্তু প্রত্যেক বছর প্রকাশ করে থাকে আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রত্যেক বছর কিন্তু আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকটা প্রকাশ করে থাকে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফার্মের এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে জুলাই 1944। এর হেডকোয়ার্টার্স হচ্ছে ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন ডিসিতে, এবং এর প্রেজেন্ট ম্যানেজিং ডাইরেক্টর হলেন ক্রিস্টালিনা জর্জিভিয়া। এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই মেমোরাইজ করে নেবে। দেশীয় সংবাদপত্র আইন কবে পাস হয়? 1876, 1878, 1890, 1870? তাহলে এক্ষেত্রে যে দেশীয় সংবাদপত্র আইন যেটা পাস হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 1878-এ, 1878 খ্রিস্টাব্দে আমাদের দেশীয় সংবাদপত্র আইনটা পাস হয়েছিল। তোমরা অবশ্যই মনে রাখবে 1878 খ্রিস্টাব্দে এটা কার সময় পাস হয়েছিল? এটা লর্ড লিটনের সময় পাস হয়েছিল। ঠিক আছে, লিটনের সময় পাস হয়েছিল, এবং লিটনের সময়কালটা ছিল 1876 থেকে 1880, এবং এই সময়ের মধ্যে 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইনটা পাস হয়েছিল লর্ড লিটনের সময়। নেক্সট কোশ্চেন, কাউন্সিল অফ স্টেটের সদস্যের মেয়াদ কত বছর? 3 বছর, 5 বছর, 6 বছর নাকি 2 বছর? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কাউন্সিল অফ স্টেটের যে সদস্য তাদের মেয়াদ কিন্তু 6 বছর। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কাউন্সিল অফ স্টেট বলতে আমরা কি বুঝি? কাউন্সিল অফ স্টেট বলতে বোঝায় যে আমাদের যে পার্লামেন্টের দুটো কক্ষের মধ্যে যেটা নিম্নকক্ষ সেটাকে বলা হচ্ছে হাউস অফ দ্য পিপল বা লোকসভা, এবং যেটা উচ্চ কক্ষ সেটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা। তাহলে এখানে কাউন্সিল অফ স্টেট বলতে রাজ্যসভার কথা বলা হয়েছে। রাজ্যসভা হচ্ছে একটা আমাদের পার্মানেন্ট বডি, কিন্তু এখানে যে সদস্যগুলো থাকে তাদের কিন্তু মেয়াদ 6 বছর, ম্যাক্সিমাম 6 বছর তাদের মেয়াদ। কিন্তু এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, প্রত্যেক 2 বছর অন্তর 2/3 মেম্বার কিন্তু রিজাইন করে। আফটার এভরি 2 ইয়ার্স 2/3 মেম্বার অফ দ্য রাজ্যসভা রিজাইন্ড। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা ভারতে প্রথমবারের জন্য পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল?
নিচের এই 4টে আইনের মধ্যে কোন আইনটি দ্বারা ভারত শাসন আইনে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি যেটা আমাদের তৈরি হয়েছিল? তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত শাসন আইন 1919 দ্বারা। অপশন 3 ভারত শাসন আইন 1919 অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1909 দ্বারা কিন্তু ভারতে প্রথমবারের জন্য পাবলিক সার্ভিস কমিশনটা প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ যে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন আমাদের যেটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু কত সালে তৈরি করা হয়েছিল? সেটা হয়েছিল 1926, 1926 খ্রিস্টাব্দে সেটা তৈরি করা হয়েছিল ভারত শাসন আইন 1919 অনুযায়ী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের নির্বাচনের সময় মডেল আচরণবিধি প্রয়োগ করে? অর্থাৎ আমাদের যে নির্বাচনের সময় যে সমস্ত রুল বা রেগুলেশনগুলো জারি করে কে? উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, রাষ্ট্রপতি নাকি ভারতের নির্বাচন কমিশন? তো এক্ষেত্রে আমাদের যে ভারতের নির্বাচনের সময় যে সমস্ত গাইডলাইন্সগুলো আমাদের দেয় সেটা কিন্তু হচ্ছে আমাদের ভারতের যে নির্বাচন কমিশন। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের নির্বাচন কমিশনেই কিন্তু নির্বাচনের সময় মডেল আচরণবিধি বা যে সমস্ত আমাদের গাইডলাইন সেগুলো কিন্তু প্রোভাইড করে। আমাদের পরবর্তী কোশ্চেন অর্থাৎ আজকের মক টেস্টের আমাদের শেষ কোশ্চেন, গো ব্রাহ্মণ প্রজাপালক উপাধিটি কে নিয়েছিলেন? গো ব্রাহ্মণ প্রজাপালক এই উপাধিটি কে নিয়েছিলেন? শশাঙ্ক, শিবাজি, শাহজাহান নাকি উপরোক্ত কেউই নন? তোমরা কিন্তু এই কোশ্চেনের যে এক্স্যাক্ট অ্যান্সার সেটা কিন্তু তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু সবাই এটা জানাবে যে গো ব্রাহ্মণ প্রজাপালক উপাধিতে কে ভূষিত হয়েছিলেন। তোমরা যদি আমাদের এই মক টেস্ট সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং ঠিক সন্ধ্যে 7টার থেকে এভরিডে আমাদের ক্লাসগুলি হচ্ছে, তোমরা অবশ্যই এই ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো। নেক্সট দিন অর্থাৎ কালকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ঠিক 7টার সময় উপস্থিত থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা কোশ্চেনকেই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেগুলো তোমরা পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। স্টিল কালকে দেখা হবে আবার। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।